আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। গত ৫ আগস্টের গণ অভ্যুত্থানের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিসে ছিলেন, আমরা সবাই জানি। মাত্র ৩ দিন পর দেশে ফিরে এসে তিনি বলেছিলেন যে বাংলাদেশের সামনে এসছে এক অসাধারণ সুযোগ। কিন্তু আজ ১০ মাস পর সেই সম্ভাবনার আলো যেন ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। একটি ঐতিহাসিক সুযোগ যা গণমানুষের আন্দোলনে অর্জিত, তা কি হারিয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের শাসনেই? প্রথম দিকে মানুষ মনে করেছিল ডক্টর ইউনূস এই অভাবনীয় দুঃসময়ে হাল ধরতে এসেছেন। দেশ ভাগ্য নির্ধারণে তিনি হবেন সেই নিরপেক্ষ অভিভাবক, যিনি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াই একটি ভাঙাচোরা রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন ঘটাবেন। কিন্তু সময় যত গড়িয়েছে তত স্পষ্ট হয়ে উঠেছে ডক্টর ইউনূসের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে তার সংস্কার আগে নির্বাচন পরে দৃষ্টিভঙ্গি নিয়ে এখন প্রবল বিতর্ক তৈরি হয়েছে। একদিকে যখন দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো দাবি করছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, অন্যদিকে প্রধান উপদেষ্টা সেই সময়সীমা নিয়ে একরকম অনীহা প্রকাশ করছেন। কখনো বলছেন ডিসেম্বর, কখনো আবার বলছেন জুন পর্যন্ত সময় লাগবে। এতে আস্থা সংকট তৈরি হচ্ছে শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয়, সাধারণ মানুষদের মধ্যেও। ভোটের দাবি এখন আজ শুধু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। জনগণের একটা বড় অংশ এই অনিশ্চয়তার মধ্যে নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছে। ডক্টর ইউনূসের প্রতি সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। তার উপদেষ্টা পরিষদে এখনো আছেন সেই সব তরুণ নেতারা যারা গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে এনসিপি নামে রাজনৈতিক দল গঠন করেছেন। এমনকি বিভিন্ন সরকারি সিদ্ধান্তেও ডক্টর ইউনূসের স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে, হোক তা করমুক্তি, গ্রামীণ ব্যাংকের শেয়ার পরিবর্তন কিংবা তার প্রতিষ্ঠানের সুবিধা দেয়া, এমনকি ম্যান পাওয়ার বিজনেসের জন্য লাইসেন্স নেয়া, এগুলোর অনেকটাই স্বার্থের সংঘাত বলে মনে করছেন অনেকে। ডক্টর ইউনূস এই সময়ের মধ্যে 10 বার বিদেশ সফর করেছেন, কিন্তু এসব সফর বাংলাদেশের জন্য কি এনেছে তার হিসাব কি কেউ দিতে পারছে? বরং এই সময়ে একের পর এক দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। ডক্টর ইউনূস যখন ইউরোপীয় রাষ্ট্রদূতদের দিল্লিতে ডেকে এনে ভিসা ইস্যুতে অনুরোধ করেন, তখনও সাড়া মেলেনি। এমনকি এখন ইউরোপের ভিসাও প্রায় অনির্দেশ্য। অন্যদিকে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক ধরনের অচলাবস্থা। বিএনপি, জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে। এমনকি সশস্ত্র বাহিনীও চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার 1 জানুয়ারির মধ্যে দায়িত্ব নিক। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট রোডম্যাপ বা সময়সীমা জানানো হয়নি। এতে শুধু রাজনৈতিক দূরত্ব নয়, এক ধরনের হতাশা এবং ক্ষোভও বাড়ছে। এই প্রেক্ষাপটে বিএনপির সাংগঠনিক সক্রিয়তা বাড়ছে। বড় বড় জনসভা করছে তারা, যেখানে অংশ নিচ্ছে দলের নেতাকর্মীরা, তরুণরা এবং মনোনয়ন প্রত্যাশীরা। কিন্তু সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখনো সীমিত বলে মনে হয়। বিএনপির দাবি তাদের দলীয় সিদ্ধান্ত হলেও জনগণের ভেতর সে দাবি কতটা প্রতিফলিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে সময় যত যাবে ততই সরকারি দপ্তর, শিক্ষাঙ্গন, পেশাজীবী মহল সহ নানা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক অবস্থান প্রকাশ্য হতে থাকবে। এদের সক্রিয় অংশগ্রহণ সরকারকে নানামুখী চাপে ফেলতে পারে। তবে প্রশ্ন হলো, এই আন্দোলন কি জনগণকে আরো উদ্বেলিত করবে নাকি বিরক্ত করবে? বিএনপি নেতাদের কড়া ভাষ্য ও উত্তেজনাকর বক্তৃতা কি মানুষকে উদ্দীপ্ত করছে নাকি আওয়ামী আমলের সেই কুৎসিত বাক্যযুদ্ধের স্মৃতি ফিরিয়ে এনে আস্থাহীন করে তুলছে? আরেকটি বড় সমস্যা হচ্ছে বর্তমান অস্থায়ী সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত, স্বচ্ছ এবং বিশ্বাসভিত্তিক সংলাপের অভাব। ডক্টর ইউনূস যখন নিজে কথা বলেন তখন ভুল বোঝাবুঝি অনেকটা কমে যায়, কিন্তু সবসময় তার পক্ষে ব্যক্তিগতভাবে দলগুলোর সঙ্গে কথা বলা সম্ভব নয়। তাই দরকার একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ টিম, যারা ট্রানজিশন প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ চালাবে। তবে ইতিমধ্যেই সেই টিম
টিমে যারা থাকতে পারেন তারা কিন্তু জনগণের এবং রাজনৈতিক দলগুলোর আস্থা হারিয়ে ফেলেছেন, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। সো এতদিনের বিতর্কের মূলেও রয়েছে এই যোগাযোগের ঘাটতি এবং তার ফলে বেড়ে চলা আস্থার সংকট। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এই সরকারের গন্তব্য কোথায়, কোথায় অবতরণ করবে এই অন্তর্বর্তী যাত্রা। প্রফেসর ইউনূস যদি কিছুটা নমনীয় হয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ শুরু করেন, তাতে তিনি ছোট হবেন না, বরং ইতিহাসে তার স্থান আরও উজ্জ্বল হবে। একইভাবে বিএনপি সহ বিরোধী দলগুলো যদি পারস্পরিক আস্থা গড়ে তোলে, বৃহত্তর রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়, তবে জনগণের সামনে এটি গ্রহণযোগ্য ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা সম্ভব হবে। বাংলাদেশ এখন এক ক্রান্তিকালে, একদিকে ঐতিহাসিক প্রত্যাশা, অন্যদিকে বাস্তবের সীমাবদ্ধতা। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, আর তার চারপাশে অস্থির, উত্তপ্ত এবং আশাহত এক জনগণ। এই বাস্তবতায় কোনো পক্ষই জিতবে না যদি সমঝোতার পথ না খোলা যায়। এখন সময় দায়িত্বশীল নেতৃত্ব, সংলাপের রাজনীতি ফিরিয়ে আনার। নইলে একটি ঐতিহাসিক সুযোগ, যার কথা ইউনূস বলেছিলেন, সেটি ইতিহাসের একটি হারানোর সুযোগে রূপ নেবে। এখানে বলে রাখা ভালো যে প্রফেসর ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন, কিন্তু সেগুলো আসলে সংলাপ নয়, সেগুলো মোটামুটি এক ধরনের পিআর অ্যাক্টিভিটিস। অনেকে অভিযোগ করছেন যে বৈঠকে বসে তিনি আসলে তেমন কোনো কথা বলেন না, তার কাছ থেকে ইতিবাচক কোনো সারা শব্দ পাওয়া যায় না। এটা দুর্ভাগ্যের বিষয়। আরেকটা প্রশ্ন আমি বলতেই চাই, না বললেই নয়। প্রফেসর ইউনূস যদি পদত্যাগ করেনি এবং তিনি যদি তার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন না থাকেন, আমি মনে করি দেশের খুব বড় সমস্যা হবে না। তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু বজায় রেখে আমি এটা বলতে চাই, বরং এই সরকার ইতিমধ্যে যে নিরপেক্ষতা হারিয়েছে, এই সরকার যে এক ধরনের অক্ষমতায় আছে, এই সরকার পুরোটাই আসলে বদলে ফেললে নির্বাচনটা ভালো হবার একটা আশা তৈরি হবে। জনগণ হতাশ, রাজনৈতিক দলগুলোর অধিকাংশ, বিশেষ করে বিএনপির এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক প্র্যাকটিক্যালি নেই, এবং দেশের ব্যবসায়ী সম্প্রদায় একেবারেই এই সরকারের প্রতি আস্থাহীন। তারা এখনই পারলে কালকেই নির্বাচন চায়, কারণ ব্যবসা বাণিজ্য, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। সবার সহযোগিতা থাকলে, সেনাবাহিনী যদি সামনে থেকে সহযোগিতা করে, এবং আমি বিশ্বাস করি সেটা তারা করবে, পুলিশ আজকে তার দুর্বলতা যতই থাকুক না কেন, আমি মনে করি নির্বাচনের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মোটামুটিভাবে সক্রিয় হয়ে উঠবে। আমি মনে করি সেই সময়ে সরকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে ব্রিফ করতে পারেন। প্রশাসন একটিভাবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরপেক্ষ কিভাবে ভূমিকা পালন করতে হবে তার জন্য ব্রিফ করতে পারেন। দরকার হলে যারা নিরপেক্ষতার পরিচয় দেবেন না, ঝামেলা তৈরি করতে পারেন, তাদেরকে সাইডলাইনে পাঠিয়ে দিতে সরকারের জন্য খুব কঠিন কিছু না। মনে আছে লতিফুর রহমান এক রাতে দায়িত্ব নেবার সময় 13 জন সচিবকে বদলি করে দিয়েছিলেন। তার জন্য তিনি সমালোচনার শিকার হয়েছেন। কিন্তু আমি অনেক সময় বলেছি যে তিনি যখন জানেন তিনি এই দায়িত্বে আসবেন, তাহলে তার তো হোমওয়ার্ক করতে কোনো অসুবিধা নেই। কাজেই আমি মনে করি ভয়টয় দেখে লাভ নেই, কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তাদের প্র্যাকটিক্যালি কেউই সেই অর্থে দেশের জন্য কিছু করতে পারেনি। কারো কারো ব্যক্তিগত কাজ হয়েছে, সুবিধা আদায় করেছেন, বা একটা ভালো চাকরি হিসেবে বিষয়টাকে নিয়েছেন, কিন্তু কল্যাণকর দীর্ঘমেয়াদে একটা ভিশনারি কোনো কাজ কেউ করতে পেরেছেন বলে মনে হয় না। এবং তাদের সঙ্গে জনগণেরও তেমন কোনো সম্পর্ক আছে বলে আমি অন্তত দেখতে পাই না। অনেকে মনে করতে পারেন আমি কি হুনুরের না, কারণ আমি সারাক্ষণ এর মধ্যে থাকি, অবজার্ভ করি, প্রক্রিয়ার এটাই আমার কাজ, একমাত্র কাজ, 24 ঘন্টার কাজ। সো আমি দেখি না। কাজেই তারা যদি পারেন ভালো, আমি বিশ্বাস করি এটা তারা পারবেন। তাদের সক্ষমতা নেই, তারা নিরপেক্ষ নন। একটা নতুন সেট যদি করতে পারেন, সেখানে অবশ্য অনেকের নাম ঘোরাঘুরি করে, আর সেগুলো আবার ট্র্যাডিশনালি ঘোরাঘুরি করে, কিন্তু আসলে না, একদম দক্ষ, সক্ষম, যোগ্য, ভালো লোক দিয়ে 3 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব, এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক শক্তিগুলো আমি মনে করি সহায়তা এবং সমর্থন দেবে। শেষ করবার আগে বলি, এটাও মোটামুটি খাবার দাবারের প্রসঙ্গ। খাবার টেবিলে অনেকে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বসেন, ফোন, আইপ্যাড, এই কাজটা করবেন না। এটা একেবারেই সংশোধন। খাবার টেবিলে এটা আপনার শরীরের জন্য খারাপ। আপনি খাবেন যখন,
খাবারের দিকে আপনি কনসেন্ট্রেট করবেন, সময় নিয়ে খান, মনোযোগ দেন। টেবিলে যদি অন্য কিছু থাকে তাদের সঙ্গে আস্তে আস্তে গল্প করেন, খান, কিন্তু খাবারের সময় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বসবেন না। দ্বিতীয় কথা, অনেক মায়েদের এটা একটা বিষয়, বা পরিবারে বড় যারা ছোটদের বাচ্চাদের খাওয়ায়, খাবার সময় টিভিটা ছেড়ে দিলেন, খাবার সময় ফোনটা হাতে ধরিয়ে দিলেন। এই প্রবণতাটাও খারাপ। এটাও করবেন না, এটা তার স্বাস্থ্যের জন্য, বাচ্চার খাবারের হ্যাবিটের জন্য খারাপ। এটা অ্যাভয়েড করবেন। ইলেকট্রনিক ডিভাইস আমাদের অনেক কিছু সহজ করে দিয়েছে, কিন্তু একটা জিনিস আপনারা নিজেরাও খেয়াল করলে বা খোঁজখবর নিলে দেখতে পাবেন, টেক ইন্ডাস্ট্রির যত বড় বড় কর্তা আছে, বিল গেটস থেকে শুরু করে ইভেন মার্ক জুকারবার্গের কথা যদি বলেন, তারা কিন্তু তাদের ফ্যামিলিতে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কিন্তু খুব সীমিত, খুবই সীমিত। কাজে এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা ক্ষতিকর, এগুলো প্রয়োজন আমাদের, কিন্তু সব সময় না। খাবারের ইস্যুতে তো নাই, কারণ আপনার বাচ্চাকে যখন আপনি এই কাজটা করবেন তার অভ্যাসটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো নিজেরাও যেন ব্যবহার না করি, বাচ্চাদেরকেও এই বিষয় থেকে, এই অভ্যাস থেকে যেন দূরে রাখি, এবং তার জন্য মায়েদের একটা বড় ভূমিকা আছে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।